আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মেজর এবং নন মেজর উভয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা আসতে পারে ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, অথবা আসতে পারে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, এই তিনটা ফরম্যাটে। এখন প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারেও আছে, সেকেন্ড ইয়ারেও আছে, মেজরদেরও আছে, নন মেজরদেরও আছে, ফার্স্ট ইয়ারেও আছে, সেকেন্ড ইয়ারেও আছে। তাইলে প্রশ্নটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা আগে বাফার দ্রবণ নিয়ে কথাবার্তা বলবো। বাফার দ্রবণ, বাফার দ্রবণ, তাহলে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারক যোগ করার পরও পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। তাহলে বাফার দ্রবণে সামান্য পরিমাণ ক্ষারক বা অম্ল যোগ করার পরও পিএইচ এর মান অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে বা এর মান স্থির রাখার ক্ষমতা আছে, বা পিএইচ এর মান স্থির রাখার ক্ষমতা আছে, তাকে আমরা বলবো বাফার দ্রবণ। এখন এই যে বাফার দ্রবণ, বাফার দ্রবণকে আমরা দুইটা ভাগে ভাগ করি। তাহলে কি কি দুইটা ভাগ? ক্ষারীয় বাফার এবং অম্লীয় বাফার। এখন এই যে অম্লীয় বাফারটা আছে, অম্লীয় বাফার, আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের যে উপাদানটা ব্যবহার করা হয়, তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। তাহলে অম্লীয় বাফার দ্রবণে আমরা মূলত অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এই দুইটা যৌগ ব্যবহার করি। তাহলে অম্লীয় বাফার দ্রবণের এই দুইটা যৌগের মিশ্রণের ফলে যে বাফারটা উৎপন্ন হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের মিশ্রণের ফলে যে মিশ্রণে উৎপন্ন বাফার যেটা উৎপন্ন হয় ওটাকে আমরা বলবো অম্লীয় বাফার দ্রবণ। মূলত এখানে এইসব কথাবার্তা একটু বলা আছে, আপনারা একটু দেখে নিন স্লাইডে। তারপরে এখন আমাদের এই যে অম্লীয় বাফার দ্রবণের এর ক্রিয়া কৌশল, তাহলে আমাদের এই যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ফলে দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষণের ফলে আংশিক বিয়োজিত হয়। আর সোডিয়াম অ্যাসিটেট CH3COONA এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ ফলে দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়। তাহলে এটা হচ্ছে আংশিক বিয়োজিত হবে, আংশিক বিয়োজিত হয়। আর এটা হচ্ছে তীব্র, সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ বিয়োজিত হয়। তাহলে এই যে আমাদের এখান থেকে আংশিক বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? আংশিক বিয়োজিত হয়ে অ্যাসিটেট CH3COO- যোগ H+, অ্যাসিটেট এবং H+ আয়ন উৎপন্ন করে। অনুরূপভাবে এখান থেকে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যাসিটেট CH3COO যোগ Na+। এখন এই যে উৎপন্ন করলো, এখন এই উৎপন্নকৃত বহিরাগত H+ আয়ন অপসরণ অর্থাৎ অম্ল সংযোগ করা লাগে। তাহলে দ্রবণে যথেষ্ট পরিমাণ অ্যাসিটেট, এই যে দ্রবণে যথেষ্ট পরিমাণ অ্যাসিটেট আয়ন থাকে যা যোগকৃত অম্ল থেকে উৎপন্ন H+ আয়নকে প্রশমিত করে, ফলে দ্রবণে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। অম্ল যোগ করার ফলে অর্থাৎ H+ যোগ করার ফলে দ্রবণের পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। তাহলে এখানে যদি আমরা H+ সংযুক্ত করি তাহলে আলটিমেটলি আবার এই অ্যাসিটেট আয়নটাই পরিণত হচ্ছে, অর্থাৎ দ্রবণের পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকতেছে। এখন যদি বহিরাগত OH- সংযোগ করা হয় তাহলে কি হয়? বহিরাগত OH- মানে দ্রবণে ক্ষার, অর্থাৎ OH- মানে দ্রবণে ক্ষার যোগ করা হয়, অর্থাৎ বহিরাগত OH- আয়ন দ্রবণে উপস্থিত H+ আয়নকে প্রশমিত করে। তাহলে H+ আয়নকে প্রশমিত, অর্থাৎ এই যে আমাদের যে অ্যাসিটিক অ্যাসিড ছিল CH3COOH এটা যোগ বহিরাগত OH- যোগ করার ফলে H+ এবং OH- এই দুইটা মিলে পানি উৎপন্ন করে ফেলবে। পানি যোগ তারপরে এই যে অ্যাসিটেট আয়ন, মাইনাস আয়ন।
অর্থাৎ এই যে এইচ প্লাসটা আমাদের এর ঘাটতি পূরণ করে, অর্থাৎ এই যে এইচ প্লাসটা ছিল ওই ঘাটতিটা পূরণ করে, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। মূলত এই যে তখন আমাদের ওএইচ মাইনাস সংযোগ করব, এই যে এই বিক্রিয়ার ক্ষার ওএইচ মাইনাস দুর্বল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জল এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন করে। যেহেতু এইচ প্লাস আয়নকে সরাসরি সরানো হচ্ছে না, এইচ প্লাস আয়নকে আমরা সরাসরি সরাতে পারতেছি না, তাই দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে এবং পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে। এখন এই যে আমাদের HCl মানে এখানে এইচ প্লাস যোগ করা হয়েছিল, তাহলে যোগ করা হয় তখন অ্যাসিটেটের এইচ প্লাস আয়ন দ্রবণের অতিরিক্ত অ্যাসিটেট আয়ন দ্বারা প্রশমিত হয়। এই অ্যাসিটেট আয়নটি লবণ থেকে আসে। কোত্থেকে পাইছিলাম? লবণ থেকে পাইছিলাম। যোগ করলে এই যে অ্যাসিটিক অ্যাসিড, এই বিক্রিয়ায় যোগ করা এইচ প্লাস আয়নগুলো দুর্বল অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, যা খুব কম আয়নিত হয়। এর ফলে দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে এবং পিএইচ এর মানের সামান্যই পরিবর্তন হয়। সেই জন্য আমরা বলতে পারি অম্লীয় বাফার দ্রবণে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। আচ্ছা, আপনারা অনেকেই সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের জন্য যাদের পরীক্ষা আর কি, তারা কোর্স আনতে বলতেছেন, কিন্তু এই মুহূর্তে কোর্স আনা সম্ভব না, কারণ সময় খুব কম। আমরা হচ্ছে 24-25 সেশন, অর্থাৎ নতুন যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য এই যে কয়েকটা কোর্স নিয়ে আসবো আর কি, একদম বেসিক থেকে পড়ানো হবে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।